সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে প্রথম যে প্রশ্নটা আমার সামনে আছে, প্রশ্নটা করেছেন সেলিম গাজী সাহেব। জানতে চেয়েছেন, স্যার আমি একটা ঝামেলায় আছি। আমার ঝামেলাটা হলো 3 ভাই। প্রথম ভাই মারা যায় 5 পুত্র রেখে, দ্বিতীয় ভাই মারা যায় 2 কন্যা ও স্ত্রী রেখে, তৃতীয় ভাই শুধু থাকে। এখন দ্বিতীয় ভাইয়ের সম্পত্তিটা কিভাবে বন্টন হবে? এই ক্ষেত্রে দ্বিতীয় ভাইয়ের সম্পত্তি বন্টনের সময় যেহেতু উনার 2 কন্যা আছে এবং স্ত্রী আছে, উনার কন্যা থাকার কারণে উনার স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ এবং মেয়েরা পাবে 3 ভাগের 2 ভাগ। এই 8 ভাগের 1 ভাগ এবং 3 ভাগের 2 ভাগ যোগ করার পরে অবশিষ্ট যেই সম্পত্তিটা থাকবে এটা উনার তৃতীয় ভাই যিনি জীবিত আছে উনি পেয়ে যাবে। পরবর্তীতে আপনি যে প্রশ্নটা করেছেন ওইটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, দয়া করে এটাকে আবার পরিষ্কারভাবে একটু কার সম্পত্তি বন্টন করতে চান এটা আপনি ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার জবাব দিয়ে দেব। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম কবির সাহেব গাইবান্ধা থেকে। জানতে চেয়েছেন, আমাদের রেকর্ডে আছে 27 শতক কিন্তু খারিজ ও দলিলে 33 শতক, তাহলে আমাদের কি 33 টিকবে? আপনি দলিল করছেন 33 শতক, ঠিক আছে। এরপরে আপনার নিজস্ব খারিজ করার সময়ও 33 করছেন, ঠিক আছে। কিন্তু যখন রেকর্ড আসছে নিশ্চয় রেকর্ডওয়ালারা দেখছে যে আপনার বুক দখলে এখানে 27 আছে, এই জন্য 27 করছে। এখন আপনাকে 1 নম্বরে দেখতে হবে আসলে আপনার রেকর্ডে কতটুকু আছে। উনারা যে 27 আপনার রেকর্ড করে গেছে, উনারা কিন্তু একটা ওখানে জবাবদিহি করে যায় যে কেন ওখান থেকে এখানে কমে। এই জন্য আপনাকে দেখতে হবে আপনার রেকর্ডে দখলে কতটুকু আছে। দখলে যদি আসলে 33 থাকে তাহলে 33ই করার কথা। আর কোনো কারণে এই 2-3-4 শতক যদি রাস্তার জন্য কেটে রাখছে, অন্য কোনো জামালায় কোনো দিকে গেছে, সেই ক্ষেত্রে একটু জমির পরিমাণ কমছে। এখন বিষয়টা বুঝতে হবে এই 33 থেকে 27 কেন হইলো, 6 শতক কেন কমলো, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। আর এটা এখন আপনার যেটা রেকর্ডে আসছে সর্বশেষ ওইটাই আপনার মালিকানা বুঝতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবার বললে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই প্রসঙ্গে একটু বলে রাখি, আসলে অনেকেই আমাদের কাছে একটু জানতে চাইতেছেন বর্তমানে আমরা ফিজিক্যালি কোথায় এরকম ল্যান্ড সার্ভের ক্লাসগুলো দেখায়। আমাদের এই সপ্তাহে চলতি সপ্তাহে মতিঝিলে ল্যান্ড সার্ভের একটা প্রশিক্ষণ কর্মশালা শুরু হইতেছে, যেটা আমরা এই সপ্তাহে ভর্তি করতেছি। আর আগামী শুক্রবার অর্থাৎ 23 তারিখ শুক্রবার সকাল 9টায় এখানে প্রথম ক্লাসটা শুরু হবে। এখানে 3 মাসের কোর্স, সপ্তাহে আমরা 2 থেকে 3 দিন শিখাই। 1 ঘন্টা করে করে শিখবেন, সকালে বিকালে অথবা রাতে যে কোনো একটা টাইমে ক্লাস করলে হয়। 1 ঘন্টা সপ্তাহে 3 দিন। এভাবে 3 মাসের কোর্সে আপনি ল্যান্ডে যাবতীয় বিষয়গুলো ইনশাল্লাহ আয়ত্ত করতে পারবেন। নকশা বুঝবেন, দলিল বুঝবেন, খতিয়ান বুঝবেন, এই যে আনাগন্ডা কড়াকান্তের হিসাব নিকাশ, সিএসআরএস বিএসএস যে জরিপগুলো হয়েছিল, জায়গা জমির আইন কানুন নিয়ম নীতি ইত্যাদির উপর ইনশাল্লাহ পূর্ণাঙ্গ দক্ষতা আসবে। যারা কোর্সটা করতে আগ্রহী, আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং টাইটেলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম নুর ইসলাম সাহেব। জানতে চেয়েছেন, স্যার কোনো এলাকায় সর্বশেষ জরিপ গেজেট হয়ে গেলে আবার কত বছর পর জরিপ শুরু হয়? আসলে জরিপ কত বছর পর শুরু হবে এটার নির্দিষ্ট কোনো সময় নাই। সেটেলমেন্টের কর্মকর্তারা একটা এলাকায় চিন্তা করে, অর্থাৎ সরকার একটা এলাকা নিয়ে চিন্তা করে যে এখানে কবে কখন কিভাবে জরিপ দিতে হবে। কিছু কিছু এলাকায় অনেক সময় অল্প সময় পরে জরিপ শুরু হয়, আবার কিছু কিছু এলাকায় দীর্ঘ সময় পার হয়ে যায় এরপরে জরিপটা এরকম শুরু হয়। যেমন আমি আপনাকে বলি, দিয়ার একটা জরিপ আছে আমাদের দেশে, যেটা নদী ভাঙ্গন নতুন শহরাঞ্চল এলাকায় এই জরিপটা হয়। তো এই জরিপটা অনেক সময় 1 বছর পরও হবে। ধরেন সরকার জরিপ করে চলে গেছে, 1 বছরের মধ্যে 2 মাইল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন সরকারের জানা দরকার কতটুকু জমি বাংলো, কার কার জমি বাংলো, বর্তমানে ম্যাপের ওখানে কী অবস্থা। এই জন্য সরকার ওখানে আপডেটেড জরিপ দল পাঠায়। তো এই জন্য ওখানে যে জরিপটা করে এটাকে ডিআরএস জরিপ বলে। এগুলি অনেক সময় খুব তাড়াতাড়ি হয়। আবার স্বাভাবিক যে জরিপগুলো আমাদের দেশে সিএস জরিপ হইলো, আরএস জরিপ হইলো, এসএস জরিপ হইলো, বিএস জরিপটা বর্তমানে রানিং, এটা পরিপূর্ণ শেষ হয়ে গেলে এক সময় আপনার ওইদিকে আবার জরিপ আসবে। কত সময় পরে আসবে একবারে যে নির্দিষ্ট কোনো সময় আছে এটুকু এরকম বলা যায় না। বাকি একটার পরে একটা এরকম জরিপ ধারাবাহিক একটা প্রক্রিয়া, চলমান একটা প্রক্রিয়া চলতে থাকবে। এক সময় আপনার ওখানে এরকম জরিপটা আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ মামুন সাহেব। জানতে চেয়েছেন, সার্ভের কাজ করার জন্য কি কি যোগ্যতা লাগে, বয়স কত? আসলে সার্ভের কাজ করার জন্য সবচেয়ে বড় যে যোগ্যতা সেটা হলো এই ল্যান্ড সার্ভের বিষয়টাতে আপনার পরিপূর্ণ একটা দক্ষতা থাকতে হবে। আর পরিপূর্ণ দক্ষতা আসলে একদিনে আসে না, আপনি কাজ করতে 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 আপনার একটা দক্ষতা চলে আসবে। প্রাথমিক লো লেভেলে আপনি সাধারণ কাজগুলোই নিলেন যেগুলোর উপরে আপনার শতভাগ ধারণা আছে,
এরপরে ডিফিকাল্ট লেভেলে আস্তে 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 আগালেন, আর পর্যায়ক্রমে এরকম ডিফিকাল্ট কাজগুলো করলেন, কোনো সমস্যা নাই, করা যায়। বয়সের কথা যদি বলতে হয় তাহলে বলবো আসলে বয়সেরও নির্দিষ্ট তো কোনো নাই যে এরকম, বাকি এটা এমন একটা কাজ যেখানে আপনি যেখানে কাজ করতে যাবেন এখানে অনেক সময় মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করি, বিভিন্ন লেভেলের লোকজন থাকে, অনেক সময় দ্বন্দ্বমূলক কাজগুলো করতে হয়। তো অনেক সময় আমাদের দেশ গ্রামে একটা প্রবাদ আছে যে ধারে কাটে না, অনেক সময় ভাড়াও কাটে। এই যে একটা বয়সের একটা ভার, হ্যাঁ, ওটার কারণেও অনেক সময় একজন লোক আপনার কথা রাখবে। অনেক সময় একটা সাধারণ ছেলে গেছে, যদিও কাজ ভালো জানে, ভালো দক্ষ, কিন্তু তাৎক্ষণিক ওই কথাটা অনেক সময় সবার জন্য এরকম গ্রহণযোগ্য, সবাই এরকম মানে নিতে অনেক সময় চাইবে না। এই জন্য বয়সের বিষয়টা আসলে ওগুলি নির্দিষ্ট করে যে কোনো কিছু আছে, বিষয়টা এরকম না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ মামুন সাহেব, জানতে চেয়েছেন, স্যার আমার একটা বিষয় জানার ছিল, দয়া করে জানাবেন প্লিজ। বাবা মারা যাওয়ার পর ছেলে অবিবাহিত অবস্থায় মারা যায়, এই অবস্থায় তার একজন বোন ও 3 সৎ ভাই ও 5 সৎ বোন ছিল এবং মাও ছিল। এই অবস্থায় এই অবস্থায় কে কী রকম অংশ পাবে? আসলে এখানে সমস্যা যেটা সেটা হলো যখন আপনি সৎ ভাই বোন বলছেন, এই সৎ ভাই বোন হিসাবে আমরা আমাদের ভিডিওগুলোতে বলছি, আপনি আমাদের ফারাইজের ভিডিওগুলো দেখলে দেখবেন সৎ ভাই এবং সাত ভাই বোন যেগুলোকে আমরা সবসময় বলি এগুলোর একটু ভিন্নতা আছে। কিছু আছে বৈপিত্রীয় এবং কিছু আছে বৈমাত্রীয়, এটা আপনাকে চিনতে হবে। এবং বৈপিত্রীয় বৈমাত্রীয়র কারণে তাদের সম্পদ পাওয়ার একটু তারতম্য ঘটে, যার কারণে আপন বোন এখানে সম্পদ ঠিকই পাবে, তার মা আছে মা পাবে, হ্যাঁ, কিন্তু তার সৎ ভাই বোন না বলার আগ পর্যন্ত যে এরা কি বৈপিত্রীয় না বৈমাত্রীয় পরিপূর্ণ ফারাইজটা এরকম করা যাচ্ছে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রাজু সাহেব, জানতে চেয়েছেন, স্যার আমার নিকট যদি সিএস, এসএ, আরএস, বিএস 4টি খতিয়ান থাকে তাহলে কি কোনো দাতার দলিলের প্রয়োজন আছে? আর এসএ, আরএস, সিএস খতিয়ান কোথা থেকে পাবো, কী ধরনের কাগজপত্র লাগবে জানালে উপকৃত হব। আসলে সব সমাজে আপনার কাছে জমির মালিকানার দলিল থাকবে, আবার সব সমাজে দেখা গেছে যে পর্চা থাকবে, বিষয়টা এরকম না। একটা কথারে জরিপের প্রক্রিয়ার কারণে সিএস, আরএস, এসএ এই খতিয়ানগুলো হয়, এটা মানুষের কাছে যার জমি আছে তার স্বাভাবিকভাবে থাকবে, কিন্তু দলিল সব জমির থাকবে না। দলিল থাকবে এটা যখন জমিটা ট্রান্সফার হয়, রদবদল হয়, হাত বদল হয় একজনের কাছ থেকে আরেকজনের, তখন একটা দলিল হয়। এই জন্য এই খতিয়ানগুলো আপনার কাছে আছে, আপনার যে দলিল থাকতে হবে বিষয়টা জরুরি না। এই জন্য জরুরি না নেই, যদি জমি এটা বেচা বিক্রি না হয় পিছনে একজন আরেকজনের কাছ থেকে আপনি কারো কাছ থেকে না কিনেন তাহলে কোনো দলিলের দরকার নাই। আর দেখা গেছে যে যদি আপনি ক্রয় করেন তাহলে অবশ্যই আপনার কাছে একটা দলিল থাকবে। আর যে খতিয়ানগুলো তোলার কথা বলছেন এগুলি আপনি মনে রাখবেন, আপনি উপজেলা পর্যায়ের যে সেটেলমেন্ট অফিসগুলো থাকে ওখানে গিয়ে এগুলি তুলতে পারবেন। আর আপনাকে মালিকানার কাগজ লাগবে যে আপনি এগুলি তোলার জন্য, মানে তোলার জন্য যে আসলে কাগজ লাগবে মৌলিক বিষয় এইটা না। যে কেউ যে কোনো খতিয়ান, যে কোনো পর্চা আপনি তথ্যগুলো দিলে আপনাকে দেবে যে এত নাম্বার দাগ, এত নাম্বার দাগ, কার কার মালিকানা দিন, হ্যাঁ, যে এটা আমাকে এই পর্চাগুলো দেন, তখন আপনি ওই পর্চা পেয়ে যাবেন। আর এমনি আপনি যেটা বলছেন জমির মানুষ মৌলিকভাবে কিন্তু দুইভাবে জমির মালিক হয়, একটা হলো ক্রয় সূত্রে আর একটা হলো ওয়ারিশ সূত্রে। আপনি যদি ক্রয় সূত্রে জমির মালিক হন তাহলে দেখবেন আপনার কাছে কিছু দলিল থাকবে, আবার এর ভিত্তিতে অনেক সময় কিছু বায়া দলিলও থাকতে পারে। আবার দেখা গেছে যে যদি আপনি ওয়ারিশ সূত্রে মালিক হন সেই ক্ষেত্রে আপনার কাছে ওয়ারিশান সার্টিফিকেট থাকবে, এরকম জমা খারিজ খতিয়ান এরকম থাকতে পারে। এই জিনিসগুলো এরকম মালিকানার মূল কাগজ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম শহীদুল ইসলাম সাহেব, জানতে চেয়েছেন, স্যার 1 হাত জমি চারদিকে কত ফিট করে নেব বা কত স্কোয়ার ফিট জানালে উপকৃত হবে? আসলে 1 হাত জমি, আপনার প্রশ্নটা একটু সঠিক হয় নাই, একটু চিন্তা করবেন। মানে 1 হাত জমি বলতে কি, যে আমার হাতে লম্বা 1 হাত জমি, সোজাসুজি একটা সুতা টান দিলে 1 হাত যতটুকু 18 ইঞ্চি ততটুকু, এটার কিন্তু কোনো দৈর্ঘ্য প্রস্থ হয় না। হ্যাঁ, হয়তো আপনি বলতে চাইছেন কিনা যে 1 বর্গ হাত, যদি 1 বর্গ হাত বলেন সেক্ষেত্রে আমরা বিষয়টা আপনাকে বলে দেবো। পরবর্তীতে প্রশ্নটা দেখিয়ে 1 হাত হলে সোজাসুজির একটা মাপ, রৈখিক একটা মাপ, যেটা দেখা গেছে যে স্কোয়ার ফিট যে হবে এরকম না। হ্যাঁ, এটা শুধু 18 ইঞ্চি লম্বা। এই জন্য প্রশ্নটা আবার আপনি বুঝে করার চেষ্টা করিয়ে আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন নুর ইসলাম সাহেব, জানতে চেয়েছেন, স্যার আপনার সাথে সরাসরি দেখা করতে চাই, 6 একর জমি নিয়ে সমস্যায় আছি, আমি নোয়াখালীর মাঝদিতে আছি,
আসলে আপনি হয়তো আমার কথাবার্তা শুনেই বুঝছেন যে আমি নোয়াখালীর লোক, এই জন্য হয়তো বলছেন যে কোথায় বসেন মাছ দিতে আমি আছি। আসলে আমি বিগত প্রায় 20 থেকে 22 বছর যাবৎ ঢাকায় আছি। আমি ঢাকাতে থাকি। যদি আপনি কখনো ঢাকায় আসেন দেখা করতে পারবেন আমার সাথে। আমার ফোন নাম্বার আছে। আমি আজকেও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি, আপনি যোগাযোগ করেন। আছে কোনো সমস্যা হলে আপনি দেখা করেন, অসুবিধা নেই। আমাদের ইমো নাম্বার আছে। প্রয়োজনে বেশি সমস্যা হলে আপনি কাগজপত্রর ছবি তুলে পাঠাইলেও আমরা সাধ্যমতো সহযোগিতা করার, হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রাজীব সাহেব, জানতে চেয়েছেন আমি রাজীব হোসেন লালপুর নাটক থেকে। আমার এসে একটা দাগ নাম্বারের কথা বলছেন। এসে দাগ নাম্বার এত দাগে 97% এবং নকশায় জমি আছে 95%। মালিক 2 ভাই, 2 দাগে একেবারে 2টা দাগের কথা বলছেন। এক দাগে 51%, আরেক দাগে 54%। মোট রেকর্ড হয়েছে 97%। এক ভাইয়ের অংশ হইল 49, এক ভাইয়ের রেকর্ডে দেখাইছে 49, আরেকজনের দেখাইছে 48 নকশাতে। এখন 95% 2 ভাই কি মূলভাবে আসলে আপনি এখানে যা বলছেন মৌলিকভাবে আপনি জানতে চাইছেন 2 ভাই কি সমান পাবে নাকি যার যেই দাগে যতটুকু দেখাইছে ওই দাগে পাবে। আসলে এখানে এটার জন্য আপনার যেটা লাগবে সেটা হলো আপনি পর্সার অংশগুলো দেখবেন যে দোনো ভাইয়ের অংশ কি সমান নাকি কারো অংশ একটু বেশি বলছে, কারো অংশ একটু কম বলছে। পর্সার অংশ হিসেবে এখানে সম্পদটা বন্টন হবে যে যে দুইজনে কি সমান পাবে না কম বেশ পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবার জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হইল কাফিল সাহেব, জানতে চেয়েছেন ভাই একটু জানাবেন বাবার আগে ছেলে মারা গেলে ছেলের রেখে যাওয়া সন্তান দাদার সম্পদ পায় কি না। যদি বাবার একাধিক সন্তান থাকে, মানে এক ছেলে মারা গেছে, ছেলে মেয়ে তারও ছেলে মেয়ে আছে, মৃত ছেলের সন্তানরা পাবে কি না জানাবেন। অর্থাৎ আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন বাবার আগে যদি কোনো ছেলে মারা যায় ওই ছেলেরও আবার সন্তানাদি আছে, ওনারা তার দাদার সম্পদ পাবে কি না। আসলে আমাদের মুসলিম ফারায় যে সম্পদ বন্টন হয় স্টেজ বাই স্টেজ। অর্থাৎ একটা লোক মারা গেলে প্রথমত তার ছেলে সম্পদ পাবে, ছেলে না থাকলে তার নাতির দিকে দেবে। একসাথে ছেলেকে এবং নাতিকে সম্পদ দেওয়া যায় না। এতে করি আমাদের মুসলিম ফারাইজ অনুযায়ী এরা সম্পদ পাবে না, অর্থাৎ এই নাতিরা দাদার সম্পত্তি পাবে না। কিন্তু আমাদের দেশে 1961 সালে আইয়ুব খান একটা আইন করছে যেটার কারণে দেখা গেছে যে এই সম্পদটা এখন মৃত ছেলে মেয়ের সন্তানও এরকম পায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটার উপরে আমাদের স্পেসিফিক একটা ভিডিও আছে, প্রয়োজনে ওখান থেকেও দেখে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।